জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। অদ্ভুত মাঝি। আজ অসহ্য গরম, তাই তেমন ভিড় নেই। আমরা জনাকুড়ি মানুষ মহারাজের কাছে বসে আছি। মহারাজ এক মাঝিকে দেখিয়ে বললেন, ওকে একটু খেয়াল রাখো তো। আমরা খেয়াল রাখছি আর মহারাজের নানান কথা শুনছি। মহারাজ আমাদের প্রত্যেককে গরমের সময় কেমন খাওয়া উচিত, কেমন চলা উচিত, এসব নিয়ে গল্প করছেন। উনি বললেন, বাইরের উষ্ণতা বাড়ার সাথে সাথে ভিতরটা ঠান্ডা রাখার কৌশলগুলো জেনে নিতে হবে, সেরকম আচরণ করতে হবে। ওটাই গরমের সাথে লড়ার পথ। অহেতুক কোনো উত্তেজনায় জড়িয়ে পড়বে না। আবার পেঁয়াজ, রসুন, মাছ, মাংস এসবও বেশি খাবে না। যত পারো স্নিগ্ধ থাকো, স্নিগ্ধ খাও। এভাবেই কথাবার্তা চলছিল। তখন বেলা প্রায় 8:30 বেজে গেছে। গঙ্গার পাড়ে আশ্রম, তাই প্রকৃতিও খুব মনোরম। বাইরের রোদ চড়া হচ্ছে ঠিকই, তবে আমরা গাছতলায় গঙ্গার ধারে বসে আছি দেখে বেশ আরামে প্রকৃতি এবং বাক্য দুটোই অনুভব করছিলাম। একটা নৌকো নিয়ে এক মাঝি এসে দাঁড়িয়েছিল। মাঝিটা সকালবেলায় নেশা করে ফেলল দেখলাম। তারপর স্নান করল গঙ্গায়। তারপর এলোমেলো নানান কথা বলতে বলতে বাগানের ভিতর দিকে চলে গেল। ওর হাত পা বেশ টলমল করছিল। আমি ভাবলাম, এরকম একটা মানুষের উপর মহারাজ কেন নজর রাখতে বললেন? চোর নাকি? খানিক বাদে আমরা উঠে গেলাম। মহারাজ আমাদের বললেন, তোমরা এবার কি করবে? কিছু লোক ফিরে যাওয়ার অনুমতি নিলেন। আমি, আমার 4 বন্ধু এই বেলাটা এখানেই থেকে যাবার মন করে এসেছিলাম। মহারাজকে সে কথা জানালাম। মহারাজ বললেন, গঙ্গায় স্নান করে নাও। আমরা ছাড়াও আরও 7 জন থাকবেন জানালেন। বেশিরভাগই ভোরে স্নান করে এসেছি জানালাম। মহারাজ বললেন, তবে এদিক ওদিক একটু বসো, সময় কাটাও, তারপর প্রসাদের ঘরে চলে যেও। আমি আর আমার 2 বন্ধু গঙ্গার ধারে গাছতলাতেই বসে রইলাম। মাঝিটাকে দেখছি। ও এসে উনুন ধরিয়ে রান্না শুরু করে দিল আর বিড়বিড় বিড়বিড় করে নানান কথা বলতে লাগলো। একসময় খেয়ে শুয়েও পড়ল দেখলাম। শুয়ে শুয়েও বক বক করতে লাগলো। আমরা এর মধ্যে খেয়ে এসেছি। মহারাজ খেয়ে বিশ্রামে গেছেন। মাঝি ঘোরে নিস্তেজ হয়ে পড়ে রইল। বিকেলে আবার স্নান করল। সকালে তুলে আনা ফল নিয়ে আশ্রমের মন্দিরের দিকে গেল। আমরাও মন্দিরে এসেছি। সেখানে বৈকালিক গোছানো গাছানো শুরু হয়ে গেছে। মাঝি ফুলকটা এগিয়ে দিল পুরোহিতের দিকে। পুরোহিত সেগুলো মায়ের চরণে সাজিয়ে দিলেন। খেয়াল করলাম, মাঝি গামছায় চোখ মুছছে আর এক দৃষ্টে মায়ের মূর্তির দিকে চেয়ে আছে। সন্ধ্যার পুজো শুরু হলো। মাঝি কি যে উদাত্ত কণ্ঠে গান ধরল, কি বলবো। ওর আবেগের গলায় মাতৃসঙ্গীত এমন প্রাঞ্জল হতে লাগলো যে মন্দির প্রাঙ্গণটি যেন হু হু করতে লাগলো। মাঝে মাঝে শঙ্খ আর মহিলাদের হলুধ্বনি বেজে উঠছিল। সে যে কি আশ্চর্য সুন্দর মনোময় পরিবেশ, কি বলবো। কারোর চোখে জল যেন বাঁধা মানছিল না। এর মধ্যে মহারাজও এসে বসেছেন তাঁর আসনটিতে। মহারাজ মাথায় কাপড় চাপা দিয়ে জপ করছিলেন। প্রায় ঘণ্টাখানেক পর আরতির কাঁসর ঢাক বেজে উঠল।
মাঝির গান চলছিল, কিন্তু প্রায় ডুবে গেল ওই বড় আওয়াজের ঢেবে। শুধু মাঝে মাঝে এক আধ কলি ভেসে আসছিল। মাঝিটা তখনও কাঁদছিল। এরপর সন্ধ্যা আরতি শেষ হল। মহারাজ উঠলেন প্রণাম করে, ঘরে গেলেন নিজের। আমি আর আমার বন্ধুরা বসেছিলাম। মাঝিও বসেছিল। অবশেষে পূজারী মাঝিকে একটা লুচি, একটা মিষ্টি আর 2-4 টুকরো ফল দিলেন। মাঝি ঠাকুর মশাইকে প্রণাম করে ওইটি ভক্তি ভরে খেলেন। আমাদেরও সামান্য সামান্য দিলেন। আমরা এরপর উঠে মহারাজের ঘরে চলে এলাম। মহারাজ জিজ্ঞাসা করলেন, কি বুঝলে? আমি বললাম, মহারাজ কি সুন্দর গান গাইলেন ওই মাঝি ভাই। তবে কি মদ খাওয়াটা খুব জরুরি? মহারাজ বললেন, লোকটা কেমন? আমি বললাম, সকালে একরকম মনে হয়েছিল, বিকেলে দেখলাম অন্য রকম। মহারাজ, ওর গান শুনলে মরাও কাঁদবে। কি আকুতি, কি আহ্বান, কি সুন্দর। মাঝখানে তো মনে হচ্ছিল ওকে প্রণাম করা উচিত। মহারাজ বললেন, তা করলে না কেন? আমি বললাম, মাতাল পাগল, বিড়বিড় করছিল প্রায় সারাক্ষণে। ওইটা আগে দেখেছি বলেই প্রণাম করতে পারিনি। মহারাজ বললেন, তবে আরেকটু আগের রূপটাও তোমাদের দেখে নিতে হবে। তবে বলি শোনো, ছেলেটার বয়স তখন 23-24, এখন 40 তো হবেই। ওর বউ আর একটা মাস 6 ছেলে নিয়ে ওর নৌকোতেই দিন কাটাতো। নৌকোয় সংসার পেতেছিল। এক রাত্রে লুটেরা ওর নৌকো আক্রমণ করে। স্ত্রী প্রাণ ভয়ে নদীতে ঝাঁপ দেয়। বাচ্চাটা অসাবধানে জলে পড়ে যায়। তখন নদীতে এই ধরনের লুটতরাজের মানুষ আসত। আমি ছেলেটিকে বহুদিন চিনি। ওরা আসলে সুন্দরবনের। বাবাকে বাঘে মেরেছিল, মাকে কুমিরে। জানো তো, 17 থেকে ও একা। তারপর যদি বা সংসার হলো তো এরকম। এরপরেও ওর এই ভগবত প্রেম দেখে আমি বিস্মিত হই। যে যে দিন এই ঘাটে ওর নৌকো আসে, সেই দিনই আমার মন কেমন উদাস হয়ে যায়। এত আঘাতের পরেও যারা ঈশ্বরময় জীবন যাপন করে, তারা আসলে কে? সকালবেলায় মদ খেয়ে স্নান করে ঠাকুরের ফুল তুলে রান্না করে নিজের কাজ শেষ করে, আর সন্ধেবেলায় মাকে স্মরণ মনন করে বের হয়। মহারাজ চুপ করলেন। ভাবছিলাম, একটা মানুষকে চিনতে গেলে কতটাই না দেখা উচিত।